আজকের এই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমরা বারবার বলি না যে আত্মহত্যা করা উচিত নয়, আত্মহত্যা করা উচিত নয়। সেটি কেন? আত্মহত্যা করার পর একজন আত্মা কতটা কষ্টের মধ্যে থাকে, এই ঘটনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমাদের এই পৃথিবীতে চারিপাশে যে কত অদ্ভুত ঘটনা হয়, কত পরিবারের সাথে এমন ঘটনা ঘটে যায় যে ঘটনার কোনো রকম এক্সপ্লেনেশন নেই, যে ঘটনার কোনো সায়েন্টিফিক সমাধান, সলিউশন নেই। আপনারা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। আজ লেখা এই ঘটনাটি আমি সেই ছোটবেলা থেকে মার মুখ থেকে শুনে আসছি। ঘটনাটির মূল কেন্দ্রবিন্দু হলেন আমার স্বর্গীয় দিদা। আমার দিদা নাকি ছিলেন সেই সময়কালের একেবারে ডাক সাইটে সুন্দরী এবং এক অত্যন্ত সম্পন্ন ঘরের রাজকন্যা। তাই প্রাচুর্য আর রূপের দেমাগও ছিল তার। যথারীতি সময়কালে আমার দিদার সাথে আমার দাদুর বিবাহ সম্পন্ন হয় এবং তার প্রায় বছর খানেকের মধ্যেই ক্রমে জন্ম নেয় আমার মামা এবং মা। এবার আমার মায়ের ভাষ্য মতে পুরো ঘটনাটিকে উপস্থাপন করছি। এই পুরো ঘটনাটি অনেকগুলি টুকরো টুকরো ঘটনার সমন্বয়ে ঘটেছে, তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ছিলাম আমার মায়ের চোখের মণি। বলতে গেলে প্রায় সারাক্ষণই আমি একেবারে এঁটুলির মতো মার আঁচল ধরে ঘুরে বেড়াতাম। তখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। সেদিন ছিল বিপত্তারিণী পুজোর দিন। তাই সবার মতো মাও ব্রত রেখে স্থানীয় চণ্ডীবাড়ি নামক একটি মন্দিরে পুজো দিতে যায়। সারাদিন নির্জলা উপবাসের পর পুজো দিয়ে যখন মা বাড়ি ফেরেন, তখন তিনি দেখেন যে বাবা অনেক পুঁই ডাঁটা আর শাকসবজি এনেছেন। বাবা মাকে দেখা মাত্রই কোমল স্বরে বলে ওঠেন, "ও, তুমি এসে গেছো? এই দেখো না, আমি বাজারে গিয়ে এই কটা ডাঁটা আর শাকসবজি এনেছি। তা তুমি এগুলো একটু কেটে আজ ডাঁটা চচ্চড়ি আর কোনো নিরামিষ তরকারি রান্না করো।" একে সারাদিন উপোস, তার উপর অসহ্য এবং অসহনীয় রোদে সারাটা দিন দাঁড়িয়ে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে এসে এত কিছু উপকরণ কেটে রান্না করতে হবে শুনে মায়ের দেহে এমনই তীব্র রাগের সঞ্চার হয় যে মা বাবার সাথে এক প্রচণ্ড ঝগড়ায় লিপ্ত হয়। এর ফলে মায়ের চোখ মুখ এক ভীষণ লাল বর্ণ ধারণ করে এবং মা রাগে ক্ষোভে তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন। আমরা 2 ভাই বোন তখন এতটাই ছোট যে মৃত্যুর বিষয়টিকে আমরা বুঝতেই পারিনি। তোর মামা তখন খুব ছোট থাকায় সে মায়ের কোনো পরলৌকিক কাজই করতে পারেনি। তাই আমার ছোট কাকাই এই সকল কাজ সম্পূর্ণ করেন। এরপরই ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। ঘটনা 1, সময় কারোর জন্যই থেমে থাকে না, তাই সময়ের সাথে সাথে আমরাও বেড়ে উঠি। এক সময় এক তান্ত্রিক গোছের একটি মানুষ আমাদের বাড়িতে আসেন বাড়ি ভাড়ার জন্য। এরপর তিনি আমাদেরই বাড়ির একটি ঘরে থাকতে শুরু করেন। তবে এর কিছুদিন পর তিনি কিছুটা সংকোচের সাথেই আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করেন, "আচ্ছা দাদা, আপনারা কি বাড়িতে কিছু অস্বাভাবিক অনুভব করেন?" লোকটির এমন প্রশ্নে বাবা কিছু একটা আন্দাজ করেই বলে ওঠেন, "কেন বলুন তো?" তখন লোকটি বলে ওঠেন, "আসলে আমি রাত্রিবেলা খাওয়ার পর একটু জপ সাধনা করি। তবে আমি এখানে আসার প্রথম দিন থেকেই লক্ষ্য করছি যে ঠিক রাত 12টার পর একজন লাল পেরে সাদা শাড়ি পরা মহিলা মাথা নিচু করে আপনার মূল ফটক থেকে একেবারে আপনার শোবার ঘরের দরজা পর্যন্ত ঠিক 5 বার যাওয়া আসা করেন এবং এরপরই তিনি উঠোনে বসে কিছু একটা আঁখ কাটতে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকেন। কে হয় এই মহিলা আপনাদের?" বাবা এরপর খুলে বলেন লোকটিকে, আর তার কাছ থেকে এর প্রতিকার সম্পর্কে জানতে চাইলে লোকটি বলেন, "দেখুন, আমার মনে হয় না এই মহিলা আপনাদের কোনো ক্ষতি করবে। ওনাকে ওনার মতোই থাকতে দিন। পারলে একবার ওনার নামে গয়ায় গিয়ে পিণ্ডি দান করে আসুন, তাহলে ওনার আত্মা হয়তো শান্তি পাবে।" আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পর একদিন ভোরবেলা ওই তান্ত্রিক খুবই ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যান। তবে এর কোনো কারণ আজও আমাদের কাছে অজানা। ঘটনা 2, আমি একদিন রাতের খাবার খেয়ে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছি। এমন সময় অনুভব করি আমার মাথায় এক শীতল স্পর্শ, যেন ঠিক ওই সময় আমি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ওই শীতলতার উৎস সন্ধান করার জন্য চাইলেও যেন চোখ খুলতে পারছিলাম না। এমন সময় আমি শুনতে পেলাম এক পরম মমতাময়ী কণ্ঠ, "অনু, মা অনু, চোখ খোল না মা, একটাবার চোখ খোল। দেখ না, আমি এসেছি। আমায় ক্ষমা করে দে মা, তুই একটাবার চোখ খোল, আমাকে দেখ।"
আমি বলতে থাকলাম, না, আমি চোখ খুলব না, দেখব না তোমায়। এরপর আর আমার কিছু মনে নেই। সকালবেলা যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলেও মাথায় খুব ব্যথা অনুভব করি। এরপর ওই ঘটনা আমার সাথে বারবার ঘটলেও কেউ বিশ্বাস করবে না ভেবে এই ব্যাপারে কাউকে কিছু বলি না। এরপর আসে ঘটনা ৩। আমার মায়ের মৃত্যুর পর আমাদের ঠিকমতো দেখাশোনা করার জন্য একটি খাওয়া পড়া কাজের মেয়েকে আমার বাবা নিযুক্ত করেন। তবে সেই মাসি সবার সামনে, বিশেষ করে আমাকে, ঠিকমতো দেখাশোনা করলেও সবার অনুপস্থিতিতে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। এমনকি কখনো কখনো আমাকে প্রহারও করত। এমনই একদিন তিনি কোনো এক কারণে আমাকে প্রচুর বকাবকি করে রান্না করছিলেন। এবার রান্না করার সময় তার একটি মশলার প্রয়োজন পড়লে তিনি দেখেন যে সেটি এমনই একটি উঁচু তাকে তুলে রাখা আছে যে মই ছাড়া সেটা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। তিনি তা দেখে কিছুটা অবাক হন, কিন্তু তারপর তিনি রান্নাঘরের ওই দেওয়ালের গায়ে মইটি লাগিয়ে সেটি বেয়ে উঠে মশলাটি নেওয়ার জন্য যেই হাত বাড়ান, অমন সময় কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে মইটিকে নাড়িয়ে দিয়ে যায় আর তিনি মই থেকে পড়ে যান। এই ঘটনার ফলে তার বাঁ পায়ের হাড় সহ গোড়ালি এমনভাবে ভেঙে যায় যে তিনি গোটা ১ বছর একেবারে বিছানা শয্যা হয়ে পড়েন। এই ঘটনার পর আমার মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ওই মেয়ের ওই অবস্থা আমিই করেছি। ওর অত সাহস, ও তোকে মেরেছে, তার উপর আমি যে দেওয়ালে হেলান দিয়ে মরেছি সেই দেয়ালেই মই ঠেকিয়ে উঠতে যায়। এরপর আমার সাথে যে বাজে ব্যবহার করত তার ঠিক কিছু না কিছু ক্ষতি হতো। এরপর আসে ঘটনা ৪। একদিন আমার দিদা আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং সারাদিন থাকার পর যখন আবার নিজের বাড়িতে ফিরে আসে তখন তিনি লক্ষ্য করেন যে তাঁর হাতে তাঁর বিয়ের আংটিটি নেই। এটা দেখে দিদার মন খুব খারাপ হয়ে যায় এবং তিনি প্রায় খাওয়া দাওয়া ভুলে তাঁর বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার শোকে শোকাতুর হয়ে পড়েন। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন যেখানে আমার মা দিদার উদ্দেশ্যে হেসে বলছেন, মা, তুমি এত চিন্তা করো না, আমি ফড়িং হয়ে তোমার আংটি কুড়িয়ে ওই বাড়ির পিছনের দিকের ঘরে থাকা আমার বিয়ের ডাবরের ভিতর রেখে দিয়েছি। পরে সত্যি ওই ডাবরের ভিতর দিদার আংটিটা খুঁজে পাওয়া গিয়েছিল। কি বড় অদ্ভুত ব্যাপার, তাই না? একজন আংটি খুঁজে পাচ্ছেন না এবং স্বপ্নে এসে কেউ বলছেন যে এই জায়গায় তোমার আংটিটা আছে, এবং যিনি স্বপ্নে এসে বলছেন তিনি আজ থেকে বেশ কিছু বছর আগে আত্মহত্যা করে মারা গেছেন। কিভাবে এই স্বপ্নটিকে কোনো রকম কোইন্সিডেন্স বলা যায়? আমি জানি আপনাদের জীবনেও হয়তো এমন স্বপ্ন ঘটেছে। কোথাও যাবেন না, ঘটনাটি কিন্তু শেষ হয়নি, আমি মধ্যিখানে কথা বলছি। বোধহয় আপনাদের জীবনেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, কখনো কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটি হয়তো সত্যিকারের কোনো বাস্তবকে ইঙ্গিত করেছে। ঘটনা ৫ একটুখানি পড়ি, কি বলছে দেখি। গৌরবদা, এই ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। আমার মায়ের বলা কথা অনুযায়ী আমি লিখছি। তোর বয়স তখন ১ বছর। সবাই বলতো যে মা নাকি আমাদের বাড়ির পিছন দিকে থাকা সবেদা গাছেই থাকে, কারণ অনেকেই নাকি রাতে চলাফেরার সময় ওই গাছে অন্ধকারে কোনো অবয়বকে লক্ষ্য করেছেন। যাই হোক, তোকে কোলে নিয়ে তোর ঠাকুরদা প্রায় মাঝে মাঝেই চলে আসতেন তোর মামার বাড়ি। এমনই একদিন তোকে নিয়ে তোর ঠাকুরদা মামার বাড়ি এসে বিকেলবেলা ওই পিছনের দিকের সবেদা গাছে বসে হেলান দিয়ে তোর সাথে খেলা করছিলেন। তুইও তখন খুব হেসে হেসে দাদুর সঙ্গ দিচ্ছিলিস, কিন্তু হঠাৎ তুই সবেদা গাছের উপরের দিকে তাকাতেই তোর হাসি থেমে যায়। এরপর তুই একেবারে নিস্তব্ধ হয়ে গিয়ে মিনিট ১০ পর খুব জোরে কেঁদে উঠিস। যেই তোর কান্না শুরু হলো সেই কান্নার থামানো যায় না। দিনের পর দিন তুই কিছু খেতে চাইতিস না, শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে একইভাবে কেঁদে যেতিস। অনেক ডাক্তার দেখিয়েও যখন কিছু হলো না, তখন আমরা তোকে এক ওঝার কাছে নিয়ে গেলাম। কিছুক্ষণ তোর উপর সে ঝাড়ফুঁক করে এবং আশ্চর্যজনকভাবে তুই কিছুক্ষণের মধ্যেই ঠিক নর্মাল হয়ে যাস। তোর এরকম অবস্থার কারণ তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়, এই বেটির উপর তোর মৃত মায়ের প্রভাব পড়েছিল। পূর্ণিমা তিথিতে প্রভাব পড়ায় এই প্রভাব আরও ভয়ানক হয়ে উঠেছিল। আর কিছুদিন দেরি করলে এই বেটি আর জীবিত থাকতো না।
এই বলে তিনি আমাকে কিছু জল পড়া আর তোকে কিছু কবচ পরিয়ে দেন। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনা নিয়ে এসেছি এই ঘটনাটি পুরোটাই ভিন্ন রকমের। এই ঘটনাটি আমিও কখনো কল্পনাও করিনি এরকম ঘটনা বাস্তবে ঘটতে পারে কোনো জায়গায়। হবিগঞ্জ মৈমাপুর এলাকার জায়গার নাম। ওই জায়গার একটি বয়স্ক দাদুর থেকে এই ঘটনাটি শোনা। আমার বাসা বগুড়াতে, আমি বেড়াতে গেছিলাম সিলেট হবিগঞ্জ। যাওয়ার পরে গল্পক্ষেত্রে এই ঘটনাটি আমাদেরকে বলেছেন ওই দাদু। তো দাদু শুরু করলো ঘটনাটি। ওই গ্রামে যেমন মানুষের বসবাস, ঠিক সেই রকমে জিনদেরও বসবাস। মনে হয় জিন আর মানুষগুলো একসাথে বসবাস করে। এই ক্ষেত্রে গ্রামের সমস্ত মানুষ জানতো এই গ্রামে জিনের একটা আনাগোনা অনেকটা বেশি। একটি বিশাল বটের গাছের আশেপাশে কোনো বাড়ি ঘর কিছুই নাই, কিন্তু ওখানে একটা চেয়ার আছে। এমনভাবে চেয়ার আর বাঁশের বেড়া দেওয়া আছে, মনে হচ্ছে এটা একটা আদালত। তে সত্য এটা একটা জিনের আদালত, জিনদের বিচার হয়। এই ঘটনাটি ওই গ্রামের সমস্ত মানুষ জানে এবং রাতে যখন ওরা বের হয় তখন যদি অস্বাভাবিক কিছু দেখতে পায় তখন দেখে না দেখার ভান করে চলে যায়। ওই গ্রামে এতটা জিন থাকা ক্ষেত্রেও কারো কখনো ক্ষতি অথবা জিন ধরা, মানসিক অত্যাচার, টর্চার কোনো কিছু কখনো কোনো দিন ঘটেনি। কিন্তু যখন কারো বাসায় কেউ বেড়াইতে যায় তখন তাদেরকে বলা হয় রাতে যদি ভুলবশতে বের হয়, যদি কোনো কিছু দেখতে পায় তাহলে যেন ওই দিকে না যায় এবং ওই বিষয়ে কোনো নাক না গলায়। তিনি যেন তার মতো শুয়ে পড়ে এবং তার মতো কাজ করে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে শহর থেকে 3টা বন্ধু যায় ওই গ্রামে বেড়াইতে, তাদের বন্ধুর বাসায়। 3 বন্ধু বেড়াইতে গেছে। তখন ওই যেই বন্ধুর বাসায় বেড়াইতে গেছে ওই বন্ধুটা সমস্ত ঘটনা খুলে বলে 3 বন্ধুদের। 3 বন্ধু শহরের কখনো বিশ্বাস করেনি এই ঘটনাটি, শুধুমাত্র হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। তারই মধ্যে একজনের নাম রফিক। রফিক একটু অন্যরকম ঘাটতেরা সিস্টেম ছেলে। কোনোভাবে উনি আরও বিশ্বাস করতেছে না, বলতেছে তোরা এখনো অন্ধকার জগতে বসবাস করিস আর এইরকম কিছু আছে অলৌকিক, এটা তো শুধু গল্পতেই হয়, বাস্তবে কখনো হয় না। এইসব কিছু বলার পরে সবাই রাতে খাওয়া দাওয়া করে। 4টা বন্ধু একসাথে ঘরে আড্ডা দেয় ঠিক 11টা পর্যন্ত। ঠিক 11:30টার দিকে তারা শোয়ার জন্য ঘুমার জন্য প্রস্তুতি নেয়। এরই মধ্যে রফিকের গার্লফ্রেন্ড তাকে ফোন দেয়। 3 বন্ধুর মাঝে কথা বলতে অসুবিধা হবে দেখে রফিক বাহিরে চলে আসে। তো বাহিরে গ্রামের বাসা জানেন, বাসা থেকে বের হলে মনে হয় উঠানের পরে রাস্তাঘাট, বিল, এরকম নদী নালা, জঙ্গল, এরকম পরিবেশ। গরমের দিন রফিক বাহিরে বের হয়ে ফোনে কথা বলতে থাকে আর কথা বলতে বলতে হালকা বাতাসের অনুভব পাইতে পাইতে রফিক আস্তে আস্তে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওই যে জিনের আদালত, বিশাল বড় বটের গাছ, ওখানে চলে যায়। যাওয়ার পর দেখে ওখানে প্রচুর আলো। বলতেছে এত রাত্রে ওখানে আলো কেন? কথা বলার ক্ষেত্রে রফিক ভাবছে হয়তোবা ওখানে কোনো কিছু হচ্ছে, এই জন্য আলো এত। দেখে আসি কি হচ্ছে। গরমের দিন, একটু বাতাস খাই আর এইসব কিছু একটু দেখে আসি কি হচ্ছে। তখন রফিকের বন্ধুর ওই কথাগুলো রফিকের কোনো রকমের মাথার মধ্যে মনে নেই এবং যেহেতু রফিক বিশ্বাস করেনি, সব কিছু টিটকারি মনে করে উড়িয়ে দিয়েছে, এই জন্য রফিক চলে গেছে। এটা স্বপ্নেও ধারণা করেনি এটা ভয়ানক কিছু হতে পারে। রফিক চলে যায়। ওইখানে যাওয়ার পর দেখে অনেকগুলো মানুষ বসে আছে এবং সিংহাসনের মধ্যে একটা চেয়ার আছে। ওই চেয়ারে একজন বসে আছে সাদা পোশাক পরে। তার মনে হয় পুরোটাই সবাই সাদা,
পোশাক পরে বসে আছে, কারো মুখ দেখা যাচ্ছে না। তখন রফিক পাশে দাঁড়িয়ে থাকে এবং তাদের কথা শোনে। বলতেছে এক জিন অপরাধ করছে, তার শাস্তি দেবে দেখে, মানে বলতেছে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তখন কিছু জিন রফিকের দিকে চেয়ে থাকে এবং একটা হাসি দেয়। রফিক বলতেছে এখানে কি হচ্ছে, আপনারা কে? আপনাদের তো দেখিনি, আপনাদের বাসা কি এই গ্রামে? তখন হঠাৎ করে সবাই উধাও হয়ে যাওয়ার পরে মানে কাউকে দেখা যায় না। রফিকের মনের মধ্যে তখন ভয় জেগে ওঠে। তখন রফিক ওখান থেকে আসতে পারলে মনে হয় বাসে, তখন রফিকের তার বন্ধুর কথা এবং গ্রামের মানুষের কথাগুলো মনে পড়ে যাওয়ার পর ওখান থেকে যে বাসায় আসতে পারতেছে না, পুরোটা শরীর ঘেমে গেছে, হাত পাও থরথর করে কাঁপতেছে। আস্তে আস্তে দেখে একটা ছোট্ট একটা আমের গাছের সাইডে একটা সাদা পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। তখন উনি ভয়ে কিছু বলে না, চলে আসে এবং ওই মানুষটা বলে, ওটা জিনটা বলে, তুমি ওখানে যে কিছু বলে অনেক বড় অন্যায় করেছো, এটা করা তোমার ঠিক হয়নি, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। এই কথা বলার পরে তারপরে ওখানে কাউকে দেখতে পায় না, আর রফিক আর কখনো পিছন দিক তাকায় না, সোজা বাসায় চলে যায়। দরজা খোলার পর দেখে সব বন্ধুগুলো শুয়ে থেকে হাসতেছে, লাইট অফ। তখন লাইট অন করার পর বাকি 3 বন্ধুগুলো রফিকের দিকে চেয়ে থেকে দেখে রফিকের মনে প্রচুর পরিমাণে ভয় এবং রফিক থরথর করে কাঁপতেছে। তারই মাঝে রফিকের পুরো শরীর ঘেমে গেছে। রফিক বলতেছে আমাকে একটু পানি দাও। তখন পানি দেয়। পানি খাওয়ার পর বন্ধুরা বলে কি হয়েছে তোর, কোথায় গেছিলি? তখন রফিক বলে আমি ফোনে কথা বলতে বলতে চলে গেছিলাম ওই বটের গাছের ওখানে। যাওয়ার পর দেখি অনেকগুলো মানুষ, ওই মাঝে যে 2টা প্রশ্ন করার পর সবাই হারিয়ে গেছে, কাউকে আর খুঁজে পাইনি। তখন আমার এই গ্রামের মানুষের কথাগুলো মনে পড়ছে। আমি কিছু বিশ্বাস করছিলাম না, নিজের চোখে দেখার পর ওখান থেকে আমি আর আসতে পারি না। যখন আমি আসি তখন পাশে একটা আমের গাছ ছিল, তার পাশে আরেকটা জিন দেখি এবং জিন আমায় বলতেছে তুমি এখানে এসে খুব বড় অন্যায় করেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। তখন রফিকের যে বন্ধুর বাসায় বেড়াইতে গেছে, ওই বন্ধু টেনশনে পড়ে গেছে। তখন রফিক ওদের মাঝখানে শুয়ে ঘুম পাড়তেছে এবং রাতে স্বপ্নে দেখতেছে রফিক দেখে ওই সব জিনগুলো রফিককে মারার জন্য চেষ্টা করতেছে এবং বলতেছে এই গ্রামের কোনো মানুষ আমাদেরকে অত্যাচার জ্বালায়নি এবং আমাদেরকে সম্মান করছে, আর তুমি অসম্মান করছো, আমরাও তাদেরকে সম্মান করি, তুমি এই কাজ ঠিক করনি, এর মূল্য তোমায় দিতে হবে। এ কথা বলার পর যখন রফিকের গলায় 2 হাত দিয়ে চাপ দিতে থাকে, হাতের নখ অনেক বড় বড়, দাঁত বিশাল বড় বড়, কালো মুখ, চোখ কালো, দেখা যাচ্ছে না, কিছু বোঝা যায় না। তখন রফিক ঘুমের মাঝ থেকে চিৎকার করতে থাকে। তখন মাঝে ঠিক রাত 3টা বন্ধু জেগে উঠেছে। ওঠার পর দেখে রফিকের চোখ বন্ধ, থরথর করে কাঁপতেছে আর শুধু বলতেছে আমায় বাঁচাও। ক্ষণিকের মধ্যে অল্প একটু পর রফিকের যখন ঘুম ভেঙে যায় তখন একটু পানি দেওয়া হয় এবং বলতেছে পানি আমি খাইতে পারতেছি না, আমার গলা প্রচুর ব্যথা, গলায় আমায় চাপ দিয়ে ধরছিল স্বপ্নে। তখন 3 বন্ধু লক্ষ্য করে দেখে রফিকের গলায় হাতের ছাপ এবং কালো হয়ে গেছে। তখন যেই বন্ধুর বাসায় বেড়াতে গেছিল ওই বন্ধু ভয় পেয়ে যায়। পরের দিন সবার সাথে আলোচনা করার পর বলতেছে ওই ছেলের এটা করা ঠিক হয়নি, ওগুলো জিনগুলো খেপে গেছে, এখন তো আমাদেরকেও ডিস্টার্ব করতে পারে, আমাদেরকেও তার প্রতিশোধ নিতে পারে। এই কথা বলার পরে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ভয়ের ফুল ঝাড়া দিয়ে দেয় এবং 3 বন্ধু ডিসিশন নেয় আমরা এখান থেকে চলে যাব। তখন সমস্ত মানুষগুলো বলতেছে আর 2-1 দিন থেকে যাও, তোমরা একটু পরে যাও। তখন পরের দিন স্বপ্নে এবং রফিক দেখতেছে, তিনি স্বপ্ন দেখতেছে, কিন্তু রফিক ঘুমের মাঝখান থেকে উঠে চলে যায় হাঁটতে হাঁটতে ওই বটের গাছের ওখানে। যাওয়ার পর দেখে কান্নাকাটি হচ্ছে এবং সবাই একটা লাশকে দাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ওই লাশটা কাঁধে করে সবাই নিয়ে যায় এবং তার পিছনে রফিক হেঁটে চলে যায়। যেতে তখন দেখে কবরস্থানের পাশে
ওই লাশটা নামানো হয় এবং লাশটার মুখ যখন রফিক দেখেছে তখন রফিকের পায়ের নিচে কোনো মাটি ছিল না। তখন রফিক ভয়ে একদম আকুল হয়ে গেছে। তখন রফিক দেখে রফিকের লাশ ওই খাটটির মধ্যে জিনগুলো মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন রফিক ওখানে চিৎকার মেরে উঠছে, ওঠার পর পড়ে যে অজ্ঞান হয়ে গেছে। আর এরই মাঝে রাত ৩টার দিকে রফিককে বিছানায় না পেয়ে খোঁজার জন্য চেষ্টা করে এলাকার মহল্লার কিছু কিছু মুরব্বী এবং বয়স্ক লোককে ডাক দেওয়ার পর রাত ২টা থেকে ২:৩০টার দিকে ৩ বন্ধু মিলে সবাই খুঁজতে বের হয় এবং যেই বন্ধুর বাসায় বেড়াতে গেছিল ওই বন্ধু হঠাৎ করে মনে পড়ে ওই বটের গাছের ওখানে রফিক থাকতে পারে, যেহেতু কালকে ওর সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তখন সবাই মিলে ওই বটের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং কিছু কিছু মানুষ ভয়ে বলে ওখানে যাওয়া ঠিক হবে না, যদি যাওয়া হয়, যদি আমাদের ওপর কোনো আক্রমণ হয়। তখন সবাই সাহস নিয়ে এবং এরই মাঝে একজন হুজুর দোয়া দরুদ করে সবার শরীরে ফু দেয়, সব চলে যায়। যাওয়ার পর খোঁজাখুঁজি করার পর অল্প একটু এক সাইডে দেখে গঙ্গানের আওয়াজ হয়, এরকম করে গঙ্গাচ্ছে। তখন যাওয়ার পর দেখে রফিক ওখানে পড়ে আছে। রফিকের পুরো শরীরটা মাখান এবং হাত কাটা, পাও কাটা, শরীর দিয়ে হালকা রক্ত পড়তেছে। ওখান থেকে যখন রফিককে নিয়ে আসা হয় বাসায়, নিয়ে আসার পর ঠিক সকাল 9টার দিকে রফিক চোখ খোলে। চোখ খোলার পর রফিক দেখে ওর বিছানায় সমস্ত মানুষ এবং মহল্লার যতগুলো মানুষ ছিল সবাই এসে সবাই ঘিরে নিয়ে আসে। তখন রফিককে বলতেছে কি হয়েছিল। রফিক বলতেছে আমি কিছুই জানি না, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু এরই মাঝে উঠে দেখি এখানে আসি, কিন্তু এর মাঝে স্বপ্নে আমি ওই বটের গাছের ওখানে গেছিলাম। তখন সমস্ত জিনগুলো একটা লাশকে দাফন করার জন্য নিয়ে যায়, তার পিছনে পিছনে আমি যাই। যাওয়ার পর দেখি ওখানে ওই লাশটা আমার। তখন সবাই মহল্লা মানুষ ভয় খেতে শুরু করে। তখন কেউ রাতে বের হয় না, ভয়ে আকুল হয়ে যায়। ৩ বন্ধু শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ঠিক বিকেলে যখন শহরে যাবে তখন বটের গাছের ওখানে যখন ওভারটেক করবে যাওয়ার সময় রফিক ওখানে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে ঠান্ডা লেগে চায় থাকে, কারোর সাথে কথা বলে না। তখন ৩ বন্ধু মাঝে 2 বন্ধুকে বলতেছি তোরা চলে যা, আমি যাব না। আমি কোথায় যাব, আমার এখানে বাসা, আমি তো যাব না। তখন সবাই ভয় খেয়ে যায় এবং এলাকার কিছু মানুষকে ডাক দেয়। তখন রফিককে যখন ধরে ওইখান থেকে শহরের দিকে নিয়ে যাওয়া হয় তখন রফিকের শরীরে প্রচুর পরিমাণ শক্তি চলে আসে এবং সমস্ত মানুষের বোঝা শেষ হয়ে গেছে এটা রফিক না, রফিকের মধ্যে থাকা জিন। তখন রফিককে আবার তার বন্ধুদের বাসায় নিয়ে আসা হয় এবং ওই হুজুরকে নিয়ে আসার পর ওই হুজুর যখন রোকেয়া করতে শুরু করে তখন জিনগুলো খেপে যায়, বলে তোরা গ্রামের মানুষ, তোদেরকে কোনো ডিস্টার্ব করিনি, আইনি শহর থেকে এসে আমাদের ডিস্টার্ব করেছে, এই জন্য ওকে আমরা নিয়ে যাব এখান থেকে, এখানে রাখবো না এবং তাকে শহরে আমার ছেড়ে দেবো না। সবাই ভুল স্বীকার করে, বলে দেখেন ওরা বুঝতে পারেনি, ভুল করছে, ছোট মানুষ, বাচ্চা মানুষ, এখনও বড় হয়নি, সেই পরিমাণে বুদ্ধি হয়নি, শহর থেকে এসেছে। বলতেছে জিন বলে শহর থেকে এসেছে এই জন্য কি শিক্ষা দেব। রফিকের বাবা মাকে খবর দেওয়া হয়। রফিকের বাবা মা চলে আসে ওই গ্রামে। আসার পরে ওই হুজুরের মাধ্যমে আরেকটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর ওই হুজুর বলতেছে জিনগুলো ভয়ানকভাবে খেপে গেছে, ওদেরকে বোঝানো অনেক কঠিন। এরই মাঝে যিনি সর্দার তিনি হচ্ছে ঘাট তেরে, তাকে বোঝানো যায় না। আপনারা কিছু তাবিজ দেয় এবং ওখান থেকে যাওয়ার জন্য অনুমতি দেয়। তখন রফিক ওখান থেকে সবাই মিলে শহরে চলে যায়। রফিক শহরে যাওয়ার পরে ওখানে 7 দিন পর রফিক অস্বাভাবিক আচরণ শুরু করছে এবং এরকম আচরণ করতে করতে তখন সবাই বুঝতে পারছে রফিক নিজের শরীরে নিজে আঘাত করে, তার বাবা মাকে মারার জন্য চলে যায় এবং চিৎকার করে, পা ধরে বসে থাকে, দিন দিন শুকিয়ে যায়। ভয়ানক কিছু দেখতে পাওয়ার পর চিৎকার করে উঠতে শুরু করে। তখন ওখানে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই হুজুরটা সমস্ত ঘটনা শোনার পর একটু আধা ঘন্টা বিবেচনা করার পর তখন জিনের মাধ্যমে খোঁজ পায় ওখানে একটা, যেখান থেকে ওই জিনগুলো ধরেছে বটের গাছ, ওখানে অনেকগুলো জিন থাকে। রফিক যে ওদেরকে বিরক্ত করার কারণে জিনগুলো প্রতিশোধ নিচ্ছে। তখন এক পর্যায়ে
জিনকে রফিকের শরীরে হাজির করা হয় এবং জিনকে অনুরোধ করে তোমাদের সর্দারকে এখানে আসার জন্য। তখন সর্দার এখানে চলে আসে। আসার পর হুজুরকে বলতেছে, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি একে ছেড়ে দাও, একে আমরা নিয়ে যাব। তখন হুজুর বলে, আপনারা হিন্দু না মুসলমান? তখন বলতেছে, আমরা মুসলিম। তখন বলতেছে, মুসলিম হয়ে একটা মুসলিমদেরকে ক্ষতি করা আপনাদের ঠিক হবে না। এক ছোট বাচ্চা ভুল করেছে, তা ক্ষমা করে দেন। আল্লাহ বান্দাদেরকে যতই বড় পাপ করুক না কেন ক্ষমা করে দেওয়ার জন্য বসে থাকে। আর এই বাচ্চা আপনাদের জন্য আপনাদের কাছে অন্যায় করছে, আপনারা মানুষ হিসেবে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে। তখন জিন এক পর্যায়ে হেলে যায় এবং বলে, ঠিক আছে, ক্ষমা করে দেব, শর্ত একটাই, রফিকের ওখানে যেতে হবে, একটা গরু জবাই করে পুরোটা পাড়ার মানুষকে খাওয়াইতে হবে, খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আসতে হবে। তখন রফিকের বাবা রাজি হয়ে যায়, চলে যায় সবাই গ্রামে, 3 বন্ধু সহ যাওয়ার পর একটা গরু জবাই করার পর গ্রামের মানুষকে সবাইকে খাওয়ায় এবং গ্রামের সমস্ত মানুষ ওই জিনদের উদ্দেশ্যে বলে, তোমরা মুসলিম, আমরা মুসলিম, তোমরা এখানে বসবাস করো, আমরা কখনো ডিস্টার্ব করিনি, করবো না, ভুল করে একটা কাজ হয়ে গেছে, তোমরা যেমন আসলা আগে ওই রকমই থাকো, আমরা যেমন আসলাম ওই রকমই থাকবো। তারপর থেকে ওই পাড়া মহল্লায় কোনো ডিস্টার্ব হয়নি, কোনো সমস্যা হয়নি, সবাই ঠিকভাবে আসে। কিন্তু এখনও সবাই জানে ওখানে এখনও জিনের বসবাস। ওখানে কেউ কখনো যে খারাপ কোনো কথা এবং খারাপ কোনো কাজ করার সাহস পর্যন্ত পায় না। এবং ওই জায়গায় যখন কেউ খারাপ গালি দেয়, কোনো কিছু করে, তাকে ভয়ানকভাবে শাস্তি দেয় জিনেরা এবং শাসন করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এরকম করতে করতে এখনও ওই গ্রামে ওই একই কথা আছে, ওখানে জিন থাকে, এখানে মানুষ থাকে। এই জন্য ওই গ্রাম থেকে যখন কোনো আত্মীয় স্বজন যায়, যাওয়ার পর খাওয়া দাওয়ার পর ঈশান নামাজের পর কেউ আর বের হয় না। এই গ্রামটা এখনও নিস্তব্ধ। আর ওই গ্রামে মানুষের কখনো কোনো ক্ষতি জিন কোনো কিছু দ্বারাই হয়নি। ইনশাআল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। ঘটনাটির দাদুর থেকে শোনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।